বাংলা সিনেমার একটা খুব বোকা ক্যারেক্টার ছিল হাবা হাসমত। যারা অনেক পুরনো সিনেমা খোর সিনেমা দেখে থাকেন তাদের হাবা হাসমতের কথা মনে থাকার কথা। হাবা হাসমতের কথা আমরা সকলেই ভুলে গিয়েছিলাম, বাট আমাদের সমন্বয়ক, ছাত্র সমন্বয়ক, সবচেয়ে যিনি তেজি এবং তাগড়া ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক বিবৃতি দেখে আমার আবার মনে হলো যে হাসনাত আবদুল্লাহকে হাবা হাসমত বানিয়ে ফেলেছে আমাদের কিছু সংখ্যক দুষ্কৃতিকারী সাংবাদিকরা। মানে এটা ওনার এক বক্তব্য এসেছে এই এই জায়গাটার মধ্যে আর কি। আসুন আমরা একটু দেখে নেই কি হয়েছিল ঘটনাটা। সম্প্রতি আমরা সকলেই জানি যে সিটি গ্রুপে, যারা বাংলাদেশের একটা অত্যন্ত বড় ব্যবসায়িক গ্রুপ, তাদের মালিকানায় অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে এবং সময় টেলিভিশন এবং এখন টেলিভিশন নামেও দুটা মিডিয়া হাউস তারা নিয়ন্ত্রণ করেন। সেখানে গিয়েছিলেন আমাদের হাসনাত আবদুল্লাহ। তিনি তার সাথে 15 জন সঙ্গী নিয়ে চলে গিয়েছিলেন এবং গিয়ে ওইখানে অ্যাকর্ডিং টু সিটি গ্রুপের অনেকের কথা অনুযায়ী উনি জোরপূর্বক ওইখানে ঢুকেছেন। ওইখানকার যে মালিক আছেন তার সাথে কথাবার্তা বলেছেন এবং 10 জন সাংবাদিকের একটা নামের তালিকা তিনি দিয়ে এসেছেন যে এদেরকে বহিষ্কার করতে হবে, সাংবাদিকতা থেকে বিরত রাখতে হবে। এই যে আমাদের কি বলা যায়, আমাদের সমন্বয়কবৃন্দ বিভিন্ন সময় হুটহাট এই অফিসে সেই অফিসে ঢুকে যাচ্ছেন, রাজুতে আয় মুখে যায়, এবং একটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করার যে বিভিন্ন অভিযোগ তাদের নামে আছে, তারই একটা ধারাবাহিকতায় এই সিটি গ্রুপে গিয়েছিলেন। তো আমি প্রথম শুনে ভেবেছিলাম যে সিটি গ্রুপে হয়তো চাঁদাবাজি করতে গিয়েছিলেন ওনারা, কিন্তু দেখা গেল চাঁদাবাজি না, এটা হচ্ছে কি বলা যায়, চাকুরিচ্যুত করার জন্য সাংবাদিকদের গিয়েছেন। দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক সংবাদ মিডিয়া এএফপি এটার খবর পেয়ে যায় এবং তারা সেটা প্রচার করে, বিবিসি এটা প্রচার করে এবং সারা বিশ্বে এক ধরনের ছি পড়ে যায়। এর প্রেক্ষিতে আমাদের হাসনাত আবদুল্লাহ তিনি ব্যাক অফ করেছেন এই প্রজেক্ট থেকে। এই প্রজেক্ট থেকে ব্যাক অফ করতে গিয়ে 25শে ডিসেম্বর উনি একটা দীর্ঘ বিবৃতি দিয়েছেন তার ফেসবুক পেজে। এটা ইংরেজিতে লেখা, অনেক অনেক কথাবার্তা আছে সেখানের মধ্যে। উনি বলেছেন যে না, আসলে সময় টেলিভিশন হচ্ছে ফেসিস্টদের দোসর, যেটা খুব জনপ্রিয় গালি এখন, যে কোনো কিছুই আপনি করে ফেলতে পারেন এই গালি দিয়ে। যাই হোক, সেই ফ্যাসিস্টদের দোসরের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা সিটি গ্রুপে গিয়েছিলেন। আমি জানি না তারা সময় টেলিভিশন কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ না দেখে কেন সিটি গ্রুপে গিয়েছিলেন, সেই প্রশ্ন হয়তো বুদ্ধিমানরা তাদের কাছে করবেন, আমি আর সেই দিকে যাচ্ছি না। যাই হোক, 25শে ডিসেম্বর পর্যন্ত এটা ছিল তার বিবৃতি। কিন্তু যখন এই কানাকানি ফুসফিস না থামলো এবং পরিষ্কারভাবে বোঝা গেল যে সিটি গ্রুপ চাপের মুখে 5 জন সাংবাদিককে চাকুরিচ্যুত করেছেন, 27শে ডিসেম্বর এসে হাসনাত আবদুল্লাহ আবার তার বক্তব্য পরিবর্তন করে ফেললেন। এখন উনি বলছেন, আমি পড়ছি আপনাদের সুবিধার্থে, সিটি গ্রুপের মালিকানাধীন, হাসনাত বলছেন, সিটি গ্রুপের মালিকানাধীন সময় এবং এখন টিভির কয়েকজন সাংবাদিক আমাদের কিছুটা প্ররোচিত করে গত 17 ডিসেম্বর বিকাল 4টার সময় টেলিভিশনের এমডি মিস্টার হাসানের কার্যালয়ে নিয়ে যায়। উনি বোধহয় বুঝে না, হ্যাঁ, শিশু শিশু। আহা, শিশু বুঝে না। মানে একজন এত বড় ছাত্র নেতা, তাকে হঠাৎ করে কেউ একজন প্ররোচিত করে, কি যেন শব্দটা, হ্যাঁ, কিছুটা প্ররোচিত করে, পুরোটা করে নাই, বাকিটা ওনারা নিজেরাই প্ররোচিত হয়েছেন করে তাদেরকে এখানে নিয়ে গিয়েছে। এবং তিনি বলছেন, হাসনাত বলছেন, এটা যে একটা চক্রান্ত ছিল তা আমরা তখন বুঝতে পারিনি। এই যে বিভিন্ন একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে হুটহাট ঢুকে যাওয়া, এক জায়গায় চলে যাওয়া এবং তারপরে এইটা বুঝতে না পারার দাবি করা, এই জিনিসটা আসলে খুব হাস্যকর হচ্ছে। আমি এই জায়গায় আমার প্রিয় দর্শকদেরকে অনুরোধ করছি যে আমাদের সকলকেই সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে সোচ্চার থাকতে হবে। কেন থাকতে হবে? এই মুহূর্তে বিশ্বের 3টি বিপজ্জনক দেশ বাংলাদেশকে সবচেয়ে 5ই আগস্ট পরবর্তী ভূমিকার জন্য ডক্টর ইউনূস এবং বাংলাদেশকে সেরা কান্ট্রি হিসাবে পুরস্কার দেওয়া হয়েছে। সেটা যদি মনে রাখতে হবে, সেটাও মনে রাখতে হবে যে সাংবাদিকতায় আমাদেরকে ফিলিস্তিন একটা যুদ্ধবিধ্বস্ত এলাকা এবং পাকিস্তান একটা জঙ্গি উপদ্রুত এলাকার পরেই 3য় স্থানে আছে সাংবাদিকতা নিরাপত্তা বাংলাদেশ। বাংলাদেশের অবস্থা, এটা হচ্ছে ইয়ারলি রাউন্ড আপ। এটা এমন না যে 5 আগস্টের পরেই শুধু ঘটেছে, এটা দীর্ঘদিন ধরে ঘটছে, এখন চূড়ান্তভাবে বেরিয়ে এসেছে। 5 আগস্টের পরে আমরা জানি অনেকগুলো টেলিভিশন অফিসকে একবারে তছনছ করা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওকে, ঠিক আছে, তাৎক্ষণিক বিক্ষোভ হিসাবে করা হয়েছে বলে এটা আমরা কিছুটা মেনে নিতে পারি,
কিন্তু আসলে গোটা বিষয়টাই একটা বিশাল চক্রান্ত। এই মেটিকুলাস ডিজাইনের একটা অংশ, কারণ মেটিকুলাসের সেকেন্ড পার্ট কখনোই সম্ভব হবে না যদি আমরা কথা বলতে থাকি, মিডিয়া কথা বলতে থাকে এবং মিডিয়া যদি প্রশ্নগুলো করতে থাকে। এই কারণে আগে একটা বিটিভি ছিল, এখন সবগুলো টেলিভিশন চ্যানেলকে বিটিভি তৈরি করার জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই হাসনাত এবং তাদের যে কমিটিটা আছে কাজ করছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। 10 আগস্ট, 5ই আগস্ট সরকার পরিবর্তনের পরে 8 আগস্টে সরকার পতনের পরে 8 আগস্ট সরকার গঠিত। 10 আগস্ট প্রথম যে কাজটা আমাদের দুইজন ছাত্র সমন্বয় করলেন, তারা কি করেছেন আপনাদের খেয়াল আছে? তারা প্রেস ক্লাবে গিয়ে অনেক সাংবাদিকের নামে একটা তালিকা দিয়ে এসেছেন। একেবারে প্রথম কাজ, এদেরকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার করতে হবে, সাংবাদিকতা বই থেকে বহিষ্কার করতে হবে। কারা দিয়েছেন? তাদের নিজেদের লেখাপড়া, তাদের নিজেদের অবস্থা আসলে খুবই খারাপ, সেটা আমরা জানি। কেমনে জানি আমি একটু পরে দেখাবো। এই দুই ছাত্র সমন্বয়কের যে তালিকাটা দিয়েছেন, এই তালিকায় যেমন ধরেন আমার নাম আছে, তারা আমার নামের বানানটা ভুল করেছেন, খুব দুঃখজনক। এবং হাসনাত আবদুল্লাহ এখন যেরকম দাবি করছেন আমি এই সাংবাদিকদেরকে চিনি না, জানি না, আমি শিওর এখন ওই পুরনো সমন্বয়ক দুইজন যারা আমাদের নাম দিয়েছিলেন প্রথমে জাতীয় প্রেস ক্লাবে, তারাও বলবেন আমাদেরকে চিনেন না, জানেন না। ব্যক্তি হিসাবে আমি চ্যালেঞ্জ করতে পারি এই দুই ছাত্র সমন্বয়কে। জুলাইয়ের আন্দোলন, জুলাই এবং আগস্টের আন্দোলনে আমি নিজে ব্যক্তিগতভাবে যতগুলো টেলিভিশনে অ্যাপিয়ারেন্স দিয়েছি, কোথাও যদি একটা শব্দকে প্রমাণ করতে পারেন যে আমরা এই ছাত্র হত্যার বিরুদ্ধে, এই সরকারের ব্রুটাল অ্যাকশনের বিরুদ্ধে কথা বলি নাই, বরঞ্চ পক্ষে কথা বলেছি, তাহলে আমি আর কখনো মিডিয়ায় কথা বলবো না। কিন্তু তারা এটা করতে পারবেন না। কারণ কি? তারপরেও তারা কেন তালিকাভুক্ত করেছেন এটা বলি। কারণ সেই মুহূর্তে প্রথম আমরা ফ্ল্যাগ করেছিলাম যে এই জামাত শিবির এবং শিবিরের সাবেক সংগঠকরা মিলে যে নতুন পার্টি করেছে এবি পার্টি, এরা এই আন্দোলনকে পিছন থেকে মদদ দিচ্ছে। এই কথাটা সাধারণ জনগণ ভুলে গিয়েছেন, কিন্তু যারা এই সমন্বয়ক ছিল তারা ভুলে যায় নাই। আপনি দেখেন 5ই আগস্টের ক্ষমতা পরিবর্তনের পরে তারা কিন্তু আওয়ামী লীগের দুর্নীতিবাজদের তালিকা করতে পারতো, আওয়ামী লীগের সন্ত্রাসীদের তালিকা করতে পারতো, পুলিশের যারা গোলাগুলি করেছে সেই সন্ত্রাসীদের তালিকা করতে পারতো, বহিরাগত যে সন্ত্রাসীরা ছিল বলতে পারতো যে এই 7.62 না কি একটা রাইফেল নিয়ে যারা গুলি করেছে এরা আওয়ামী লীগের অমুক তমুক, এটা করতে পারতো। যারা ব্যাংক লুট করেছে তাদের তালিকা করতে পারতো, কিন্তু তারা কারো তালিকা করে নাই। প্রথম তালিকা এই সমন্বয়করা যেটা করেছে এটা হচ্ছে সাংবাদিকদের তালিকা। প্রথম তারা প্রেস ক্লাবে গিয়েছে সাংবাদিকদের তালিকাটা নিয়ে। কারণ কি? তারা চুপ করিয়ে দিতে চায়, তারা কথা বলা বন্ধ করিয়ে দিতে চায়। যদি সেটা করতে না পারে, পরবর্তী যে ধাপ আছে, তারা দীর্ঘস্থায়ীভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অনির্বাচিতভাবে গায়ের জোরে বসে থাকার যে পরিকল্পনা করছে, মিডিয়াকে চুপ না করিয়ে দিলে সেটা করা তাদের পক্ষে সম্ভব হবে না। আমাদের দুর্ভাগ্য, আমরা এই কাহিনীর মধ্যে যাচ্ছি। এবং বাংলাদেশ বিশ্বে সাংবাদিকতায় 3টি বিপজ্জনক দেশের একটি। এই অবস্থায় যদি আমাদের সমন্বয়করা গিয়ে থাকেন, শুধু তাই না, মিডিয়া নিয়ন্ত্রণের অসংখ্য কার্যক্রম হচ্ছে, গরু জবাই করে জিয়াফত করা হচ্ছে দেশের শীর্ষস্থানীয় 2টি পত্রিকা অফিসের সামনে। এটা কেউ আটকাচ্ছে? কেউ আটকাচ্ছে না, কিন্তু এটা চলছে। বাংলাদেশের শীর্ষ সাংবাদিক সকলের নামে হত্যা মামলা দেওয়া আছে। কতগুলো দেওয়া আছে আমি জানি না। অনেকে সাংবাদিকতা 4 বছর 5 বছর আগে ছেড়ে দিয়েছে, তাদের নামেও কিন্তু হত্যা মামলা দিয়ে রেখেছে। সরকার এইসব মামলা কখনোই ডিল করছে না, সরকার এইসব মামলা ডিল করছে না, বরঞ্চ সরকার ভুয়া তথ্য দিচ্ছে। যেমন ধরেন মুন্নি সাহার বিষয়ে কি ঘটেছে? মুন্নি সাহা কোনো একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, তার পারিবারিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে একটা অ্যাকাউন্টের নমিনি। সেইখানে 1992 সালের প্রতিষ্ঠান, গত 16-17 বছরে যা টাকা পয়সার ডিল হয়েছে, টোটাল জিনিসটাকে একসাথে করে 134 কোটি টাকার লেনদেন হয়েছে বলে মুন্নি সাহার নামে এই খবরটা কারা ছাপিয়েছে, কারা প্রচার করেছে? এই সরকার, এই ইউনূস সরকারের ইউনিট থেকে এই সংবাদটা এই টুইস্ট করে লিক করা হয়েছে। মুন্নি শাহকে চুপ করিয়ে দিতে হবে, সাংবাদিকদেরকে চুপ করিয়ে দিতে হবে। এরই ধারাবাহিকতায় আজকে হাসনাত সাহেব গিয়ে ধমক দিয়ে সাংবাদিকদের চাকরি খাচ্ছেন, এবং এই ঘটনাটা ব্যাপক হারে ঘটছে। আমরা যদি নিউজগুলো পড়তে থাকি, আমি বাই দ্য ওয়ে যে তালিকাটা দিয়েছেন যে সমন্বয়ক বৃন্দ, আমি জানি এরা কিছু পড়ালেখা করে নেই। আমি একজন সমন্বয়করা আপনাদের সাথে একটু পরিচয় করে দিই। দেখেন, Judges is going to Chief Judge. the chief judge is going to be stepped down, but he is not stepped down yet. জি, এই সমন্বয়ক সাহেব আমার নাম দিয়েছেন, বা আরো অনেক সাংবাদিকদের নাম দিয়েছেন। সেটার ধারাবাহিকতা কি হয়েছে? কক্সবাজারে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে 34 জন সাংবাদিকের নাম তালিকাভুক্ত করা হচ্ছে। সরকার 11 নভেম্বর তার 118 জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে। এই নিয়ে 166 জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।
যেখানে আন্তর্জাতিক মিডিয়ার বাংলাদেশ প্রতিনিধির সাংবাদিকতার কার্ডও কিন্তু বাতিল করে দিয়েছে সরকার, চুপ করিয়ে দিতে চায়। এই সেই সরকার, এই সেই সমন্বয়কদের সরকার। খুলনা প্রেস ক্লাবে 11 জন সদস্যের স্থায়ী সদস্যের পদ বাতিল করা হয়েছে, টাঙ্গাইলে 6 জনের করা হয়েছে, এরকম আরো অনেক খবর আমি পড়তে পারি। জাতীয় প্রেস ক্লাবে প্রেসিডেন্ট সেক্রেটারি সহ 37 জন সাংবাদিকের সদস্য পদ স্থগিত করা হয়েছে, সম্ভবত এদেরকে বাতিলও করা হয়েছে, আমি আর এগুলো খোঁজ নিতে যাই নাই। প্রিয় দর্শক, সাংবাদিকদেরকে কেন চুপ করিয়ে দিতে হবে? আপনার বিরুদ্ধে কথা বলতে পারে, হতে পারে একজন আওয়ামী লীগকে পছন্দ করে, সে আওয়ামী লীগের পক্ষে, মিডিয়া হাউস হতে পারে, আন্তর্জাতিকভাবে আমরা দেখি পরিষ্কারভাবে তারা কিন্তু স্ট্যান্ড নেয় যে আমরা এই প্রার্থীর পক্ষে, ওই প্রার্থীর পক্ষে। এটা কিন্তু বিশ্বব্যাপী একটা স্বীকৃত সাংবাদিক পন্থা। বাংলাদেশে যদি কেউ আওয়ামী লীগ করে করতে পারে। কোনো নির্দিষ্ট খবর নিয়ে যদি আপনাদের কোনো আপত্তি থাকে, সেটাকে ডিসেন্টভাবে প্রতিরোধ করা বা প্রতিবাদ করার একটা জায়গা আছে। আপনাদের অনেকের মনে আছে, আমার দেশ পত্রিকা 2013 সালে আমি, অমির রহমান পিয়াল সহ দেশের শীর্ষস্থানীয় ব্লগারদের নাম দিয়ে 6 কলামে বড় বড় ছবি দিয়ে সম্পূর্ণ মিথ্যা খবর প্রকাশ করেছিল। আমি তখন চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু আমরা শাহবাগে বসে চ্যালেঞ্জ করেছিলাম যে একটা শব্দ যদি দেখাতে পারেন ইসলামের বিরুদ্ধে আমরা বলেছি, ধর্মের বিরুদ্ধে বলেছি, তাইলে প্রমাণ করেন। কিছুই প্রমাণ করতে পারে নাই। আমরা কি আমার দেশ পত্রিকা ঘেরাও করতে গিয়েছি? আমরা কি আমার দেশ পত্রিকার মালিকের অবশ্যই গিয়ে টেবিলে থাপ্পড় দিয়ে লিস্ট দিয়েছে এই সাংবাদিকদেরকে বাতিল করতে হবে? তা না। কারণটা কি? সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র স্টাবলিশ হবে না, গণতন্ত্র স্থায়ী থাকবে না। আপনারা অনেকে বলবেন গত 15 বছর 16 বছর সাংবাদিকতা চাপের মুখে ছিল। গত 15-16 বছর শুধু সাংবাদিকতা চাপের মুখে ছিল তা কিন্তু নয়, সবসময় সাংবাদিকতা কোনো না কোনো চাপের মুখে থাকে। আপনারা যদি বলেন যে আমরা এর চেয়ে বেশি চাপ দিব, আমরা এর চেয়ে বড় হব, তাহলে আপনারা শেখ হাসিনাকে ফেসিস্ট বলবেন না, তাকে মাপ চেয়ে আপনারা দাবি করবেন যে আমরা আরো বড় ফেসিস্ট হিসাবে এসেছি। আপনারা ফেসিস্ট হিসাবে দাবি করেন, আমরা আপনাদেরকে ফেসিস্ট হিসাবে ডিল করব। কিন্তু আপনারা গণতন্ত্রের কথা বলবেন, আপনারা সাধারণ মানুষ, সাধারণ ছাত্র কিশোর জনতার লাশের উপরে পাড়া দিয়ে সরকারে আসবেন, আর গণতন্ত্রকে চিপিয়ে দিয়ে আপনারা ফেসিজম কায়েম করার চেষ্টা করবেন। সেই চেষ্টা খুব বেশি যাবে না, আনচ্যালেঞ্জ যাবে না। ধন্যবাদ, খেয়াল রাখবেন। আর এইসব ভুয়া কথাবার্তা বলা, আমি বুঝি না, আমি শিশু ছিলাম, এইসব বাদ দেন। মিডিয়া নিয়ন্ত্রণের চেষ্টা আপনারা বাদ দেন। যে সমন্বয়ক সাহেব আমার নাম দিয়ে তালিকা করে দিয়েছিলেন, উনি আমি শুনেছি 137টা না 150 না 200টা তোরণ দিয়ে ওনার এলাকায় গিয়েছেন, উনি এত বড় নেতা হয়েছেন। তো কি পরিবর্তন আনলেন ভাই আপনারা? এতগুলো তোরণের টাকা আপনারা কই পাইলেন? এই যে অফিসে অফিসে গিয়ে ভুল বুঝায় আপনাদেরকে নিয়ে যাচ্ছেন, আপনারা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে এমডি সাহেবদের টেবিলের মধ্যে থাপ্পড় দিচ্ছেন। এই হিসাব নিকাশ শেষ হবে না, এই হিসাব নিকাশ আসলে শুরু হচ্ছে। আল্লাহর ওয়াস্তে দয়া করে বাক স্বাধীনতার উপর আঘাত করা বন্ধ করেন। শুধু মুখে গণতন্ত্র বলবেন না, এতগুলো মানুষ যে মারা গিয়েছে, ন্যূনতম সম্মান রাখেন, ন্যূনতম গণতন্ত্র প্র্যাকটিস করেন। এটাই আপনাদের কাছে চাওয়া। প্রিয় দর্শক, কথা হবে অন্য প্রসঙ্গে অন্য কোনো সময়। ভালো থাকবেন।